নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি নীতি নির্ণয় না দুর্নীতির আরও একটি পর্ব। আপনারা প্রত্যেকে জানেন যে এই মুহূর্তে গোটা দেশ, তার সঙ্গে বঙ্গবাসী প্রতিটা মানুষ প্রায় বলতে শুরু করেছেন আবেগের অপর নাম নরেন্দ্র মোদী। কেন বলছি এ কথা? কারণ আপনারা প্রত্যেকে জানেন পেহেলগাঁওয়ে যে হত্যা লীলা চলেছিল, হিন্দু নিধন চলেছিল, তার যোগ্য জবাব দিয়েছে আমার আপনার ভারত। এবং কিভাবে দিয়েছে সেটা আপনারা প্রত্যেকে জানেন। ইতিমধ্যেই কিন্তু আজ যে আপডেট দিয়ে আমরা প্রোগ্রাম শুরু করব, আজকে সর্বদলীয় বৈঠক ছিল যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা প্রতিনিধিত্ব করছেন, রিপ্রেজেন্ট করছেন, তারা ছিলেন। এবং সেই বৈঠকে কিন্তু 100 জন জঙ্গিকে খতম করা হয়েছে বলে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন। এবং তার থেকেও বড় কথা, প্রত্যেকটি রাজনৈতিক দল এই অপারেশন সিন্দুরকে কিন্তু স্যালুট করেছেন। কারণ 26-এর বদলা 25। কেন বললাম 26-এর বদলা 25? 26 জন হিন্দু মেল পুরুষকে কিন্তু হত্যা করা হয়েছিল পেহেলগাঁওতে, আপনারা জানেন। এবং তার উত্তরে 25 মিনিটে ডান অ্যান্ড ডাস্টেড, খেল খতম। মানে পাকিস্তান মাজা কোমর ভেঙে দিয়েছে কিন্তু ভারত। এখনও চলছে অপারেশন। এই নিয়ে আমাদের আজকের পর্ব, যে আবেগের অপর নাম নরেন্দ্র মোদী। কতটা আশ্বস্ত ভারতবাসী নরেন্দ্র মোদী সরকারের হাতে, এটা কিন্তু আমাদের আজকের মেন ন্যারেটিভ আজকের অনুষ্ঠানের। আমাদের সঙ্গে আছেন ইন্টারেস্টিংলি আমাদের আজকের পর্বে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস। নীলাঞ্জন আমার বাঁদিকে বসে আছে। নীলাঞ্জন, আবেগের অপর নাম নরেন্দ্র মোদী প্রথম দিয়ে আমি শুরু করলাম, যেখানে অপারেশন সিন্দুর। আরও ডিটেলে আসবো। তোমার স্টেটমেন্ট আগে নেবো, তোমার রিয়াকশন আগে নেবো। প্রথমেই সকলকে জয় হিন্দ বলতে চাইব, এবং আমাদের যে সকল সেনার যারা জওয়ানরা এই অপারেশনকে সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছেন বা অপারেশন এখনও চলছে, পাকিস্তানের আরেকটু ভয় পাওয়া উচিত বা আরেকটু ভেবে দেখা উচিত। আমি জানি না ম্যাপে পাকিস্তান একই রকম থাকবে কি না। তো সে জায়গায় দাঁড়িয়ে আমি আমার দেশের, অবশ্যই আমার প্রধানমন্ত্রীকেও আমি শুভেচ্ছা জানাবো। আমি দেশের সকল নেতৃত্ব, কারণ পুরো পলিটিক্যাল লিডারশিপ, সিভিলিয়ান লিডারশিপ আমাদের কিন্তু সম্পূর্ণ ব্যাক করছে আমাদের মিলিটারিকে। মিলিটারি যা অ্যাকশন নেবে সেটাকে আমাদের সরকার এবং বিরোধী দলগুলো সবাই সমর্থন করছে। তো সেই জায়গায় আমার হ্যাটস অফ প্রথমেই। এবং আমার মাননীয় মুখ্যমন্ত্রী, আমার নেত্রী মমতা ব্যানার্জি, তিনিও আগেও জানিয়েছিলেন যে কেন্দ্রীয় সরকার যা স্টেপ নেবে সেটাতে তৃণমূল কংগ্রেস সেটাকে সমর্থন করবে। এবং গতকালও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে তিনি মিটিংও করেছেন, এবং সেখানে, কারণ বর্ডার স্টেট, বাংলাও একটা বর্ডার স্টেট আমাদেরও, সিএমপিসিও করেছেন, সেই জিনিসটা তিনি প্রেস কনফারেন্স করে তিনি পুরো জিনিসটা জানিয়েছেন। একদম কাঁধে কাঁধ মিলিয়ে এটা সারা দেশের ঐক্যবদ্ধ হওয়ার সময়, এটার মধ্যে কোনো পার্টি পলিটিক্স নেই। ঠিক, ওকে। এবার পরবর্তী প্রশ্ন যেটা করব, 100 জন জঙ্গিকে কিন্তু মারা হয়েছে আজকে, এই প্রতিরক্ষামন্ত্রী বলেছেন সর্বদলীয় বৈঠকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেভাবে করা হলো, এবং যাদেরকে রেখে করা হয়েছে 2 জন মহিলা, তুমি জানো সেটা ইতিমধ্যেই, রাইট? সেখানে দাঁড়িয়ে কিভাবে দেখছো 2 জন মহিলা, ভূমিকা সিং একদিকে এবং তার পাশে কুরেশি? তো এটা তো সত্যি, এটা তো একটা ভাবার বিষয়। এবং যে নামকরণটাও করা হয়েছে অপারেশন সিন্দুর, এটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি। কারণ কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং, তারা 2 জন আর্মিকে রিপ্রেজেন্ট করছিলেন। সেখানে বিদেশ সচিব উপস্থিত ছিলেন, এবং সেই পুরো প্রেস কনফারেন্স থেকে আমরা জানতে পেরেছি কতটা প্রফেশনালিজম দিয়ে আমাদের আর্মি, ইন্ডিয়ান আর্মি, তারা এই অপারেশনটাকে সাকসেসফুল করেছে। আমরা মনেই হচ্ছিল, বা আমাদের এটা চাহিদাও ছিল, মানে ভারতবর্ষের মানুষের এটা একটা চাহিদা ছিল, যেন একদম মানে একটা রিপ্লাই দেওয়া হয়, একটা রিটালিয়েশন করা হয়। যুদ্ধ ওরকম চিৎকার চেঁচামেচি করাটা আমাদের লক্ষ্য নয়, কিন্তু পাকিস্তান যদি মনে করে তারা ভারতকে বারবার, ভারতের মানে আমরা কোনোদিনও কোনোভাবে কিন্তু ফার্স্ট অ্যাটাক কাউকে করিনি। এটা আমাদের মানে একদম ইন্ডিপেন্ডেন্স থেকে আপনি যদি দেখেন, ভারতবর্ষ কাউকে আক্রমণ করে না। কিন্তু কেউ যদি আক্রমণ করে, আমাদের দেশের সভরেনিটি, ইন্টিগ্রিটিকে রক্ষা করা আমাদের সিভিলিয়ান গভর্নমেন্ট এবং মিলিটারির এটা দায়িত্ব। এবং ইউনাইটেড নেশনসও এটা বলেছে যে সবকটা সভরেন কান্ট্রি, তারা কিন্তু নিজেদের দেশের সার্বভৌমত্বকে তাদের রক্ষা করার অধিকার আছে। সেই জায়গাতে ভারতবর্ষ যা স্টেপ নিয়েছে,
পাকিস্তান আবারও অসভ্যতা করা শুরু করেছে। কতদিন করতে পারে আমার আমি সেটা দেখছি, আমরা সবাই সেদিকে তাকিয়ে আছি, কারণ পাকিস্তানও কিন্তু আমাদের বেশ কিছু জায়গায় আক্রমণ করেছে। লাহোরের পরপর বিস্ফোরণ, যদিও এটা না, সেটা ভারত থেকে হচ্ছে একদম। আমি বলছি তারাও কিন্তু অসভ্যতামিটা করে যাচ্ছে, পুঞ্চে অ্যাটাক করছে বিভিন্ন জায়গায় আমাদের ভারতীয়, একদম সেই জায়গাটা তারা করছে। তারা আগুন নিয়ে খেলছে, আমার মনে হয় তারা আগুন নিয়ে খেলছে। এটা তাদের না করাই শ্রেয়, কিন্তু কি করব, পাকিস্তান তো একটা রোগ স্টেট। কিন্তু আমার নিরঞ্জন, এই যে ধরো সোফিয়া কুরেশি এবং তার সঙ্গে ভূমিকা সিং, এই যে দুজন মহিলাকে দিয়ে কালকে বিদেশ সচিব ছিলেন যখন প্রেস কনফারেন্স হলো, সেখানে দাঁড়িয়ে যখন হিন্দু নিধন হয়েছিল, আমরা জানি সেই ছবি, যেখানে আপনারা সেই ছবি দেখেছেন যে কত মর্মান্তিক ছবি। আমাদের রাজ্যের 3 জন ছিল, বেছে বেছে হিন্দু মুসলিম আলাগ হয়ে যায় এবং তাদের হাজব্যান্ড অর্থাৎ হিন্দু নারী সিঁদুর দেখে কিন্তু তারা 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 আইডেন্টিফাই করেছে, তা যেভাবে রেসিপ্রোকেট করলো এবং দুজন মহিলাকে দিয়ে, একদম এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং সেই জিনিসটায় একটা ওয়ান অফ দ্য মাস্টার মাইন্ড হচ্ছেন অজিত দোভাল। তো আছেনই, অজিত দোভাল ইয়ের সাথে কথাও বলেছেন, প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছেন। পুরো জিনিসটা দেখুন, এটা যে স্ট্র্যাটেজিটা করা হয়েছে সেটাকে আমি হ্যাটস অফ জানাচ্ছি। এটাকে নিয়ে কোনো রকমের আমার কোনো বিরূপ মন্তব্য থাকার তো প্রশ্নই ওঠে না। আমার মনে হয় গোটা দেশ, আমাদের আর্মি এবং আমাদের গভর্নমেন্ট যেরকমভাবে এখন পাকিস্তানকে রেসপন্ড করছে, তার জন্য আমরা সম্পূর্ণভাবে সরকারের সাথে আছি, নাগরিক হিসেবেই আছি। তো সেই জায়গাতে কোনো কোয়েশ্চেন নেই, এবং এই জন্যই পাকিস্তান বারবার ফেল করে। আমরা গোটা দেশ ঐক্যবদ্ধ। পাকিস্তানে দেখুন, বালুচিস্তানের লোকেরা সেই দেশের মধ্যেই গৃহযুদ্ধ, একদম। হ্যাঁ, তো পাকিস্তান আমি বলছি আজকে একটা সেনা আর সিভিলিয়ান গভর্নমেন্ট আলাদা চলে, কখনো কখনো হয় মিলিটারি জুনটা চলে আসে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাকিস্তানের সাথে ভারতবর্ষ কোনো জায়গায় কম্পারেবল নয়। তারা যদি মনে করে এই জিনিস তারা করে যাবে, আবারও বলছি, তারা আগুন নিয়ে খেলছে একদম। এবং তারা যে বলেছিল, এই যে ধর্মের কথাটা আপনি বললেন, তারা তো বলেছিল যে ধর্ম দেখে দেখে তারা ধর্ম জিজ্ঞেস করেছিল যে তুমি হিন্দু না মুসলমান, অনেক কিছু বলেছিল, কালমা পড়ো, এই সমস্ত বলেছিল, শুনেছি এগুলো সবই। তো তারা আমাদের ধর্ম জিজ্ঞেস করেছিল, আমরা তাদের কর্মের ফলটা, তাদের একদম যেটাকে হিন্দিতে বলে মুতোর জবাব, সেটা কিন্তু আমরা দিতে পারি। ধর্ম জেনে কর্ম করা, একদম। আমরা তারা এই যে তারা কুকর্মটা করেছে, সেই কর্মের ফলটা তারা আজকে ভোগ করছে। আর আরেকটা কথা আমি না বলেই পাচ্ছি না, এই যে পাকিস্তানের প্রাইম মিনিস্টার আজকে বলছেন যে ভারতবর্ষ অ্যাটাক করেছে, ভারতবর্ষ অ্যাটাক করেছে। আরে অ্যাটাক পাকিস্তানকে করেনি, ভারতবর্ষ কোনো দিনও কোনো রাষ্ট্রকে অ্যাটাক করেনি। আজকেও যেটা হয়েছে, জঙ্গি ঘাঁটিতে একদম প্রিসিশনের সাথে জঙ্গি ঘাঁটিকে সব দেখিয়ে দিয়েছে। তারপরে পাকিস্তানের এই যে মরাকান্না তারা কাঁদছে, এটা কোনো মানে নেই। তার মানে পাকিস্তানি আবার বলে যে আমরাই হচ্ছি যে টেরোরিজমের আমরা ভিকটিম, পাকিস্তানের কথা বলে। তো তাহলে তো টেরোরিজমদের খতম করেছে ভারতবর্ষ, এটা তো তোমার নিজের দেশে করা উচিত ছিল। তোমার দেশে, তার মানে তুমি পুষছো এদেরকে। তো পাকিস্তান একদম স্পন্সর করছে টেরোরিজম, সেটা আরো প্রমাণিত হয়ে গেল। তারা আজকে তাদেরকে শহীদের সম্মান দিচ্ছে। একদম কি রাষ্ট্র এটা কি রাষ্ট্র? আমার মনে হয়, এবং অন্যান্য দেশগুলোরও দেখা উচিত। হ্যাঁ, এটা বড় বড় দেশরা সব বড় বড় কথা বলছে, এটা লজ্জা, এটা সেই, তাদেরও একটু ভেবে দেখা উচিত। নীলাঞ্জন, এই যে নামকরণ অপারেশন সিন্দুর, আমি ব্যক্তিগতভাবে গতকালকে যখন আমরা প্রথম রাস্তাঘাটে যখন ট্রাভেল করি, মহিলাদের কিন্তু প্রচণ্ড আবেগে একটা কি বলবো, একটা আবেগঘন মুহূর্ত বলা যায়, এবং তাদের ইমোশনে কিন্তু দারুণভাবে এটি কিন্তু একদম এনক্রিপ্টেড হয়ে গেছে। কেন বলছি, কারণ একটা মহিলার কাছে তার সিঁদুর, কপালের সিঁদুর কিন্তু তার গর্ব, তার অহংকার, তার দম্ভ। সেখানে দাঁড়িয়ে এই যে অপারেশন সিন্দুর নাম, কোনো একটা জায়গা কি পুরো দেশবাসী, মহিলা, ফিমেল সম্প্রদায়, আমরা যদি বলি, নরেন্দ্র মোদীর উপর আরও বেশি আস্থাশীল হয়ে গেল? বলতে পারবো না, সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি এই কথাটা নিশ্চয়ই স্বীকার করি যে এই নামকরণটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনি একটা অ্যাঙ্গেল বললেন, আপনার সাথে আমি একদম 100% সহমত। এছাড়াও আরেকটা অ্যাঙ্গেল আছে, পাকিস্তান আজকে সিঁদুরে মেঘ দেখছে। তারা যদি আজকে মনে করে যে ভারতবর্ষকে এখন 4টি তারা মিসাইল টিসাইল ছুড়বে, তারা কিন্তু পিওকেটা হারাচ্ছে। আর ওদিক থেকে বালুচিস্তানেরও তো তারা লিবারেশন আর্মি, তারা তো বেশ
মাথাচাড়া দিয়ে উঠেছে। তো আমি জানি না, আমি বলছি যে পাকিস্তানের যেই স্ট্রাকচার, যে ম্যাপে যেই পাকিস্তানের যেই রূপ, সেটা বোধহয় আমরা দেখতে পাবো না। আপনি মোদিজির কথা বলছেন, এই জায়গাটাতে আমি এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, সেই জন্য পলিটিক্যালি আনসার করছি। এর আগেও আমরা দেখেছি পাকিস্তানকে দুভাগে ভাগ করে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী, করেছিলেন। তো ওই জন্য এই ধরনের মানে আমাদের সিভিলিয়ান গভর্নমেন্ট এই জায়গাতে সবসময় একটা কাউন্টার যেটা অপারেশন সেটা করেই, এটাই করার কথা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার। একটা উত্তর দিতেই হবে এবং সেটার জন্য তৈরি ছিল। আপনার কি মনে হয় এই যে 7 দিন অপেক্ষা করেছে, বিভিন্ন লিডারদের সাথে কথা বলেছে, এই ধরনের কোনো যুদ্ধ বা যুদ্ধের মতো কোনো এই ধরনের কোনো পরিস্থিতি যদি তৈরি হয়, সেটা সবসময় এটা আমাদের একটা মানে আনসেড একটা ব্যাপার রয়েছে যে সমস্ত রাজনৈতিক দলের সাথে কথা বলা হবে। এবং ভারতবর্ষে আমরা বারবার দেখেছি সবসময় মানে দেশ কিন্তু বাইরের কোনো যদি আক্রমণ আসে সেখানে দেশ ঐক্যবদ্ধ হয়, তার কোনো মানে অন্যথা কিছু এক্ষেত্রেও হয়নি। এবং এটার জন্য আমি তো বলছি মোদিজি হচ্ছে হি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য ডে, তো তাকে আমি শুভেচ্ছা তো জানাবই, এবং একই সাথে আমাদের নাগরিক হিসেবে কিছু ডিমান্ডও আছে। আমরা বলছি যে দিস শুড বি দ্য ফাইনাল ওয়ার এগেনস্ট টেরোরিজম। এবং এই যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর, সেটাকে আমি তো নরেন্দ্র মোদীকে বলছি, বা আমাদের আর্মি তারা কেপেবল সেটাকে পুনরুদ্ধার করার জন্য, এবং সেটা আমাদের মানে ইন্ডিয়ার মানে ইন্টিগ্রাল পার্ট পিওকে, এবং সেটাকে যেন ভারতের সাথে সংযুক্ত করা হয়। কোনোটা জায়গায় তুমি বলছো সাবাস মোদি, আমি ভারতীয় জওয়ানদের সাবাস করব এবং আমার ভারত দেশকে আমি সাবাস জানাবো। এক্ষেত্রে বাইরে থেকে কোন দেশ কি বলছে আমার দেখবার দরকার নেই। আমাদের গোটা দেশ আমরা একত্রিত, নরেন্দ্র মোদী তো বটেই, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, একই সাথে যত মানে সেখানে বিরোধী দলনেতা রাহুল গান্ধী আছেন, সবাই দেশের মানে এই অপারেশনে প্রত্যেকের একটা গুডউইল জেস্চার আমরা দেখেছি, এবং সেটাই স্বাভাবিক ছিল। এটার মধ্যে আমি কোনো অস্বাভাবিকতা আমি দেখছিও না। এবং আপনি যদি আমার দলের কথা বলেন, তৃণমূল কংগ্রেস, আমাদের তো এটা ঘোষিত নীতি যে ফরেন অ্যাফেয়ার্স এবং ডিফেন্স এই দুটো ক্ষেত্রে গভর্নমেন্ট অফ দ্য ডে, সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা যা সিদ্ধান্ত নেবে আমরা তার পাশে থাকি। এখানে আমরা কোনো ক্রিটিসিজমও করার কোনো জায়গা নেই। হ্যাঁ, আমরা চাইছিলাম যে এই জিনিসটা কত তাড়াতাড়ি হবে এবং কি স্কেলে হবে। আমরা চাইছি যে এটা স্কেলটা আরও বেশি হোক। পাকিস্তান যেন এটা মানে এর পরের বার ওরা বলছে রিটালিয়েশন করব, ভারত যেটা করেছে রিটালিয়েশন করব, মানে হাস্যকর কথাবার্তা। তো তারা যদি এই ধরনের ছেলেখেলা করার চেষ্টা করেন, তো তাহলে তারা সেটা তার কনসিকুয়েন্সের জন্য তারা তৈরি থাকুক। বেশ, এবার তো এই রাজ্যের দিকে আসা যাক নীলাঞ্জন। এই রাজ্যে বিরোধী দলনেতা কিন্তু কালকে স্টেটমেন্ট দিয়েছেন এবং তিনি বলেছেন যে মোদিজি যা করলেন, এই সেম সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু 26-এ মানুষ করবে গণতান্ত্রিকভাবে। শুনুন, শুভেন্দু অধিকারী এই ধরনের বিভিন্ন রকমের কথাবার্তা বলেন, বালখিল্য কথাবার্তা বলেন। এর আগেও যখন বাংলাদেশের সাথে ভারতের যখন মানে প্রবলেম চলছিল, উনি বর্ডারে গিয়ে অনেক কিছু নাচন কোদন করেছেন। তো শুভেন্দু অধিকারী কথার বাংলার মানুষ না শুনতেই পছন্দ করে না। আপনি ঠিক যেমনি বলছেন না, মোদিজির জন্য একটা আবেগ হয়তো তৈরি হচ্ছে মানুষের, বাংলার মানুষের কিন্তু আবেগ কিন্তু মমতা ব্যানার্জির সাথে। তারা জানেন যে মমতা ব্যানার্জি রাজ্যের স্বার্থে অন্যতম মেন মুখী, অবশ্যই সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু আমার মনে হয় না যে বাংলার মানুষ শুভেন্দু অধিকারীকে এতটা সিরিয়াসলি নেয়। কারণ উনি এই ধরনের এই কথাটা বলার মানে কি, যে বাংলার মানুষ সার্জিক্যাল স্ট্রাইক করবে? কার ওপর সার্জিক্যাল স্ট্রাইক করবে? নিজের রাজ্যের মানে একটা স্বীকৃত দলের ওপর সার্জিক্যাল স্ট্রাইক, এইটা কি ধরনের কথা ওনার? তো ওনার এই ধরনের গণতান্ত্রিকভাবে এই কথাগুলোর কোনো মানে নেই। ওনার দলের এগেনস্টেই কি স্ট্রাইক করে মানুষ সেটা দেখুন। উনি বিরোধী দলনেতা থাকবেন না। আপনার চ্যানেলে আজকে আমি বলে গেলাম, উনি বিরোধী দলনেতা পদ উনি খোয়াবেন। 30টা আসন পায় কিনা বিজেপি দেখুক, এবং তিনি নিজেও হারতে পারেন। তার দলের যা অবস্থা, দিলীপ ঘোষ যে কথাগুলো বলছে সেগুলোর পরে উনি এখনো টিভির দিকে কি করে কথা বলেন। আমি এবার তোমাকে একটা ইন্টারাপ্ট করে বলি। এখন তুমি এক্ষুনি বলে দিলীপ ঘোষ যে কথাগুলো বলছেন, এই দিলীপ ঘোষকে নিয়ে তৃণমূলের তোমার দলের বাদবাকি যারা এখানে এসছেন, এছাড়াও বিভিন্ন জায়গাতে দিলীপ ঘোষকে নিয়ে কিন্তু নানান রকম কথা হয়েছে। এখন দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে যে মুহূর্তে গেলেন, তারপর দিলীপ ঘোষের ব্যাপারে টোটাল স্ট্যান্ডার্ড নারেটিভটা বলতে গেল কোনো স্ট্যান্ডই বদলায়নি। আমি বলছি দিলীপ ঘোষ তো বিজেপি, একটু আগে বললি। একদমই না, আমি বলছি দিলীপ ঘোষ তো বিজেপির নেতা। আমি তো বলছি না তিনি তৃণমূলের নেতা, তিনি তো বিজেপিরই নেতা। এবং তিনি যেই কথাগুলো বলছেন, এই ধরনের দলবদলু নেতাদের মানে বিরুদ্ধে যেই অ্যালিগেশনগুলো তিনি আনছেন, তারপরে শুভেন্দু অধিকারী স্ট্রেট ফেসে কি করে ক্যামেরার দিকে তাকিয়ে এত বড় বড় কথা বলেন।
নিশ্চয়ই আছে, কিন্তু তাদের এগেনস্টে আমাদের দলের কি এরকম অ্যালিগেশন এনেছে? তোমরা তো দলের নেতাই দলের এগেনস্টে বলছে। না না, কল্যাণবাবু এবং সৌগত রায় কিছুদিন আগেই সেটা একটা, আমি মৈত্রকে নিয়ে কত কন্ট্রোভার্সি চলছে। মহুয়া মৈত্রকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি নেই, যে কন্ট্রোভার্সিগুলো যারা করেছিল তারা বিজেপির লোক। এবং ওই ধরুন ওই এক দুটো আপনি যে কেসগুলো বলছেন সেটা কোনো দলের এগেনস্টে বিষোদগার নয়। দিলীপ ঘোষ কি বলেছেন যে আজকে পার্টি জগন্নাথ মন্দির যখন হলো তখন পার্টি তার বিরোধিতা করছে, জগন্নাথ দেবেরও বিরোধিতা করছে, তো কি হিন্দুত্ব এদের? পুরোটা ফেক। এই যে শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলেন, হ্যাঁ তিনি কি মাংস খান, কোথায় কি খান সে নিয়ে আমি মন্তব্য করব না, কিন্তু তিনি যেরকমভাবে তার জেলাতে তিনি এই প্রোগ্রামকে তিনি বিরোধিতা করলেন, এর থেকে লজ্জাজনক কিছু হয়? উনি হারবেন, আপনার আমি বলছি, অন্য কারোর ব্যাপারে আমি বলতে পারবো না। বিজেপিতে এত রাগ কেন? এত রাগ কেন? এত রাগ কেন তোমাদের? আমায় বলো তো, যে জগন্নাথ দেবকে 11 সালে করে ক্ষমতায় আসার জন্য কিছু করেন অধিকারী পরিবারের কোনো কন্ট্রিবিউশন নেই। তৃণমূলে জেতা হারা সবকিছুর জন্য যদি কারোর কোনো কন্ট্রিবিউশন থাকে সেটা মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস ইজ ইকুয়াল টু মমতা ব্যানার্জি, এটা নিয়ে আমাদের কোনো রকমের কনফিউশন নেই। কেন্দ্রে তিনি প্রার্থী, অবশ্যই এটা তো তিনি আজকে রাজ্যে যা যা দুর্নীতি হয়েছে, যা যা ঘটনা ঘটছে, যা যা বিরোধীরা বলছে, মানুষজন বলছেন, তাহলে তাকে দায়ভার নিতে হবে। তিনি তো দায়ভার নিয়েছেন। মুর্শিদাবাদে যা ঘটনা ঘটলো তাকে তার দায়ভার নিয়েছেন বলেই তো 307 জন অ্যারেস্টেড। 307 বাবা, আপনি বলছেন যে উনি এতদিন পরে কেন গেছেন? উনি কি রাজ্যপাল রাজ্যপাল ও পদ্মপাল ও কি বলছে? কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালু নেই, একদমই ভ্যালু নেই। রাজ্যপাল আমি তোমাকে কোনো বেলাইনে না, একদম আমি বলি নিরঞ্জন, আমি বেলাইনে রাজ্যপাল বিজেপি রাজ্যপাল উনি দেখেছেন যে আগের যিনি রাজ্যপাল ছিলেন ধনকরজি, তিনি যেহেতু উপরাষ্ট্রপতি হয়েছেন, ইনিও সেই রকম একটা কিছু চেষ্টা করছেন, কারণ ওনাকে মাঝে মাঝে একটু টিভিতে ভেসে আসতে হয়। উনি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছেন। রাজভবনের ভেতরে আইন শৃঙ্খলার কি অবস্থা? কতগুলো মহিলা ওনার এগেনস্টে অ্যালিগেশন করেছে। উনি রাজ্যপাল পদ থেকে নিরাপত্তা দিতে পারছো? দিতে পারছি বলে বলছে পর্যন্ত মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কেন? না না, এটা বিজেপির কিছু লোক বলছে, অগ্নিমিত্রা পাল এই ধরনের নেত্রীরা বলে এই কথাগুলো। আমাদের রাস্তাঘাটে মহিলারা অত্যন্ত সিকিউরলি সব ট্রাভেল করে, এটা নিয়ে কোনো ব্যাপার নেই। এবং রাজভবনের অন্দরে সেখানে পুলিশের অ্যাক্সেস দিচ্ছে না কেন? মানে সিভি আনন্দ বোসের ওনার যদি ক্ষমতা থাকে, উনি রাজভবনের ভেতরে উনি পুলিশের অ্যাক্সেস দিন। আমি একটা কথা তোমাকে বলি, তুমি এক্ষুনি যে নাম বললে, আমি ব্যক্তি আক্রমণ নয় এখানে, কিন্তু এটা তো আমি বলি এখানে কিন্তু বাংলার মহিলারা বলছেন যে আগে যা দিন ছিল, এখন আমাদের লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মী থাকবে না তো লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি করবে? না, লক্ষ্মী আছে বলেই তো। এবং কেউ, আচ্ছা আপনি দেখান তো, আপনি একটা কেস দেখান যে একজন লক্ষ্মীর ভান্ডার নিত, সে ছেড়েছে। ওই বিজেপি ওই বিরিয়ানি খাইয়ে কিছু মহিলাকে রাস্তায় নামিয়ে দেয়, হ্যাঁ, তো নিয়ে তারপরে অবশ্যই আমরা গরিব পার্টি, আমরা তো গরিব পার্টি, তো মানুষকে খেয়ে পড়ে বাঁচতে হবে, তো ডিম ভাত খাওয়ানোটা কি অপরাধ? আমি বলছি বিজেপি বিরিয়ানি খাইয়ে মহিলাদের রাস্তায় নামিয়ে ওই দুটো আপনাদের ওই কয়েকটা পোর্টাল চ্যানেল আছে সেইগুলোতে এই ধরনের কিছু স্টেটমেন্ট করায়, এবং তাদের কোনো, মানে আমি বলছি, আপনি চ্যালেঞ্জ করছি, বিজেপি একজন মহিলাকে লক্ষ্মীর ভান্ডার উইথড্র করার জন্য বিডিও অফিসে পাঠাক, তারপরে এই কথাগুলো বলবে না। তারা তুমি বলছো যে এই রাজ্যে কোনো যা হয়েছে সব ঠিকঠাক? না না, আমি কোনো দুর্নীতি হয়নি, আমি কেন বলবো? কোনো অরাজকতা হয়নি, কোনো স্ক্যাম হয়নি, কিচ্ছু হয়নি। আমি বলিনি শিক্ষকদের রাস্তা নামিয়েছো, এই সরকার রাস্তা নামিয়েছে, মানুষের কথা, আমার কথা নয়। আমার কোর্ট নামিয়েছে, জুনিয়র ডাক্তারদের রাস্তায় নামিয়েছো। জুনিয়র ডাক্তাররা ওটা তো সিপিএম এর লোক, ওটা সিপিএম নামিয়েছে একদম। আর শিক্ষকদেরকে নামিয়েছে কোর্ট। কোর্টে তারা কেস করেছে। এবার কোর্ট যদি তাদেরকে সবাইকে যদি অযোগ্য ঘোষণা করে দেয়, তারপরে তারা রাস্তায় বসে কাঁদলে কি হবে? প্রথমে কেস করেছিলি, টাকাটা কে নিল? টাকা কে নিল সেটা তো তদন্ত হবে। তোমাদের মন্ত্রী, সেই তদন্ত কেন হচ্ছে না? মন্ত্রী তো তাকে শুলে চড়াক, তাহলে সেটা তো বলছো না। আমি অবশ্যই বলছি, যে দুর্নীতি করেছে 1 পয়সা কেউ যদি নিয়ে থাকে তাকে শুলে চড়াক। যা আমাদের কোর্টে, আমাদের যা আইন শৃঙ্খলা যা ব্যবস্থা আছে সেই ব্যবস্থা গ্রহণ করুক। এবং পার্থ চ্যাটার্জিকে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছে, বহিষ্কার করেছে।
তো সেই ব্যক্তির জন্য নিশ্চয়ই আমি কথা বলবো না। চট্টোপাধ্যায় আছে বলো তো তোমাদের না, দলে? সেটা আজকে বাড়ি করতে গেলে, সিন্ডিকেট করতে গেলে, আজকে কোনো বিল্ডিং এর পারমিশন নিতে গেলে সব জায়গায় টাকা টাকা টাকা। এখানে এতগুলো অগ্নিকাণ্ড হয়ে যাচ্ছে রাজ্যে। তো বলছে বালি খাদান, গরু টরু সবকিছুরই টাকা নাকি বিজেপির নেতৃত্বদের কাছে যায়। এই অর্জুন সিং আমি তো এটাই বলি, দিলীপ ঘোষ এখন ভালো হয়ে গেছে। না, ভালোর কোনো ব্যাপার নেই। দিলীপ ঘোষ ওয়াশিং মেশিন হয়ে গেছে। দিলীপ ঘোষ, তোমাদের ন্যারেটিভটা কি? দিলীপ ঘোষ এখন ওয়াশিং মেশিন হয়ে গেছে। এখন সবকিছু দিলীপ ঘোষের বলছে, সবকিছু দিলীপ ঘোষ এটা করেছিলেন। দিলীপ ঘোষের ওনার মুখের ভাষা অত্যন্ত অর্বাচীন, কিন্তু তার এগেইনস্টে কোনো করাপশনের চার্জ আছে? আচ্ছা, আমি তো সেটাই বলছি। তো কিন্তু শুভেন্দু অধিকারীকে তো আমরা এইখানে বসে তুলনা করে গেছে দিলীপ ঘোষ। অর্জুন সিং তো একজন মানে সার্টিফাইড দাঙ্গাবাজ। আমরা তো দেখেছি 19 সালে কি হয়েছে। শুভেন্দু অধিকারীকে তো আমরা টিভিতে বসে টাকা নিতে দেখি। তাহলে রাজীব ব্যানার্জি কি? রাজীব ব্যানার্জি দিল্লিতে গিয়ে বিজেপিতে জয়েন করেছিলেন। অবশ্যই করেছে, তিনি আবার ফিরে এসেছেন। তিনি এখন ভালো হয়ে গেছেন। ভালো খারাপের ব্যাপার না, তিনি গেছিলেন যখন আমরা তাকে বলেছিলাম যে তিনি লোকটা খারাপ, আমরা তো বলিনি, আমরা বলেছি দলের সাথে গদ্দারি করেছে। আবার ফিরে এসছেন এখন তো সেরকম কোনো পদে নেই। আমি রিসেন্টলি শুনলাম কি একটা পদ পেয়েছে। যাই হোক, কিন্তু বিষয়টা সেটা নয়, কে যাচ্ছে কে আসছে এটা একটা দলের সিদ্ধান্ত। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটাকে নিয়ে কেউ যদি তৃণমূলকে সার্বিকভাবে সবাই চোর, এই ধরনের যে ন্যারেটিভগুলো বিজেপি করতে চায়, যাদের মুখটাই হচ্ছে শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে চোর বলা হচ্ছে। আরে ও বলছে নিম কাট নিয়ে। কি চিন্তা করুন, কত বড় মিথ্যেবাদী। এখন এটা সমর্থনযোগ্য নয় কখনো, কারণ উড়িষ্যা গভর্নমেন্ট বলেছে। উড়িষ্যা গভর্নমেন্ট, হ্যাঁ, তো উনি তো এরকমই কথা বলেন। শুভেন্দু অধিকারীর কথাবার্তায় কোনো ভারসাম্য নেই, ওনার একটা প্রপার চেকআপ দরকার, ফুল বডি চেকআপ দরকার, মানে মেডিকেল চেকআপ, সব রকমের চেকআপ দরকার। শুভেন্দু অধিকারীর ফুল বডি চেকআপ দরকার। এবং উনি যেই কথাগুলো বলছেন, রোজ যে উনি টিভি দেখলেই এই কথাগুলো, চিন্তা করুন, দেশে এত বড় একটা পরিস্থিতি, এত বড় একটা ক্রাইসিস সিচুয়েশন, সেই সময় তিনি রাজনীতির কথা বলেন কোন মুখে? উনি মনে করেন এইগুলো বাংলার মানুষ ভালোভাবে নেয়? উনি মনে করেন যে এই যে দীঘায় যে জগন্নাথ ধাম উদ্বোধন করলেন মমতা ব্যানার্জি, সেটাকে উনি বয়কটের ডাক দিয়ে কাঁথিতে তোমার কিছু লোকজন এনে যে কাজটা উনি করলেন, উদ্বোধনের দিনকে ওনার সঙ্গে মুখ্যমন্ত্রী ছবি আছে, আর আজকে না, সেটা হচ্ছে শিলান্যাসের দিন। তখন তো উনি মন্ত্রী, তখন তো উনি মানে ওনার বাবা ভাই, না, এখানে ভালো খারাপের ব্যাপার নাই। তখন তিনি মন্ত্রী রাজ্যের, তখন তিনি কেন ছিলেন? তিনি উত্তর দিন। ট্র্যাজেডি দেখো, শিলান্যাসের দিনকে শুভেন্দু অধিকারী আর উদ্বোধনের দিনকে দিলীপ ঘোষ। এটা কোনো ট্র্যাজেডি না, এটাই হচ্ছে মমতা ব্যানার্জির রাজনৈতিক মানে তার পাশে কিন্তু মুখ্যমন্ত্রীর পাশে সবসময় বিজেপি। না, সেটা বিজেপি, সিপিএম এর ন্যারেটিভ। সিপিএম কি শিলান্যাসেও বিজেপি, আবার উদ্বোধনেও বিজেপি। সিপিএম এখন রাস্তায় পড়ে থাকা, মানে কি বলবো, 2.5 ক্যাম্পাস আমি বলি ওদের। ওই যাদবপুর প্রেসিডেন্সি আর কয়েকটাই মেডিকেল কলেজ, এখানে একটুখানি নাচন কোদন ছাড়া সিপিএম এর আর কোনো রেলিভেন্স নেই বাংলায়। এই যে আজকে যেটা হয়েছে, আজকে যে দেশে এত বড় একটা ঘটনা ঘটেছে, সেটাকেও সিপিএম ক্রিটিসাইজ করছে। মানে এতটুকু লজ্জা নেই। চীনা মাল, আর কি বলবো, এদেরকে কি বলা যায়? তো সিপিএম এর কথার কোনো উত্তর নেই। বিজেপিতে শুভেন্দু অধিকারী এই ধরনের ফালতু কথা বলে যান, যেটা বাংলার মানুষের মধ্যে কোনো শুভেন্দু জুটি কিন্তু 2026-এ সুকান্ত মজুমদারকে এখন অফিসিয়াল নয়, কাউন্টার করবে তৃণমূলকে। করুক। মমতা ব্যানার্জির এগেনস্টে সুকান্ত কেউ চেনে? কটা রাস্তা, আপনি একটা সার্ভে করুন তো, কলকাতায় কটা লোক সুকান্ত মজুমদারকে চেনে? কেউ চেনে না। আমি আপনাকে বলছি, যারা রাজনীতির সাথে যুক্ত নয়, এরা চেনেই না এদেরকে। মানে বিজেপি করে, আবার দুদিন পরে দেখবেন 26-এ আবার সেই হাওয়া উঠবে। 26-এ তৃণমূল কংগ্রেস 250-এর অধিক সিট নিয়ে আবার হাওয়া উঠবে বলছো কি? কোন হাওয়া আছে? কি হাওয়া? পশ্চিমবঙ্গের সকল মানুষ, আবার তো মানুষ বলছে আবার তো পরিবর্তন কে হাওয়া তুলবে? কে তুলবে? শুভেন্দু অধিকারী, যিনি মমতা ব্যানার্জি পা ধরে ইয়ে করতেন, তারপরে নিজে এখন ইডি সিবিআই থেকে বাঁচতে বিজেপিতে গেছে, সে হাওয়া তুলবে? শুনুন, এই ধরনের কথাগুলোর কোনো মানে নেই। বাংলা এবং মমতা ব্যানার্জি সমর্থক হয়ে গেছে, কারণ তিনি যে কাজ করেছেন, মানে দিল্লিতে মোদি আর বাংলায় মমতা। দিল্লিতে মোদিজিও নিশ্চয়ই কাজ করে, এই সমর্থক হয়ে গেছে বললে না তুমি? না, দিল্লিতে মোদি, এটা লেফটের যে সিপিএম যারা এখানে এসেছেন তারা বলছেন সেটিং রাজনীতি। না, ওনারা ভেঙে দিন না সেটিংটা, ওনারা জিতুন না, আপনাদের ক্ষমতা ফিরতে আপনারা একটা অষ্টম বামফ্রন্ট সরকার গড়ুন না, তাহলে তো এই বড় বড় কথাগুলো বেরোয় না। ওরা জিততেও পারবে না। বাংলায় যদি বাংলার ব্রিগেডের লোক দেখেছো, ব্রিগেডে লোক হয়েছিল দেখেছো, যারা এসেছিল সব ওই ডিম ভাত খেয়েছে, আবার তোমাদের মতোই আর কি। না, যাই খাইয়েছে,
মানে খাওয়াটা নিয়ে আমি কটাক্ষ করছি না, আমি বলছি তারা এসেছিল খেয়ে দিয়ে গিয়ে বাড়ি গিয়ে সেই বিজেপিকেই আবার 26-এ ভোট দেবে। এটাই সিপিএম এর কত বড় ভয় তোমাদের মনে? কোনো ভয় নেই, আবার যদি বামের ভোট রামে যায় আমি খুব খুশি হব যদি বাম ফ্রন্টের কয়েকটা এমএলএ হয়, খুব খুশি হব আমি, তার চেষ্টা। তোমাদের তো সুবিধা হবে না সুবিধা, বিরোধী ভোটটা স্প্লিট হবে না, সেটা আপনি যাই বল, সেটা আপনি যে আপনার অ্যানালিসিস। তো আমি বলছি যে বাংলা তো মানে আমরা তো বলতাম বামপন্থার মাটি, সেখানে যদি বামপন্থীরা কয়েকজন যদি বিধানসভায় যদি বক্তব্য রাখেন, কারণ তারা তো টিভিতে বসে মানে আর্তনাদ করা ছাড়া আর তো বামকে পাওয়া যায় না, তো তারা যদি একটু বিধানসভায় থাকেন আমি খুশি হব, সেটা কথা নয়। কিন্তু আজকে এই যেটা আপনি বলছেন হাওয়া, কোনো হাওয়া নেই, বিজেপির পক্ষে কোনো হাওয়া আছে? হিন্দু ভোট কিন্তু নীলাঞ্জন, হিন্দু ভোট আমি বলছি এই জয় জগন্নাথ, আমি শেষ করি হিন্দু ভোট কিন্তু অনেকে বলতে শুরু করেছেন মানুষজনের মধ্যে, ইতিমধ্যে কিন্তু সুইং করতে শুরু করেছে। কোনো সুইং নেই, এবং যদি 4% সুইং করে যায়, সুইং করবে ফটো ফিনিশ হবে কিন্তু আমি বলছি ফটো ফিনিশ হবে, সুইং করবে ভোট। এই যে বিজেপি যে ভোটটা পেয়ে রেখেছে, হিন্দু ভোটের তো একটা সংখ্যাগরিষ্ঠ ভাগ তো বিজেপি পায়, সেই ভোটটা এবার মমতা ব্যানার্জির দিকে সুইং করবে। কারণ এই যে দীঘাতে তিনি যে জগন্নাথ থিসিস লেখা যায়, তাই দুর্নীতি তো কেন্দ্রেও আছে, কেন্দ্রের কত দুর্নীতি আপনার সেটা নিয়ে একটা আলাদা আলোচনা করব নিশ্চয়ই, যে কেন্দ্র সরকার বা বিজেপির যে দুর্নীতি, আপনি শিক্ষা দুর্নীতি বলছেন, আমি ব্যাপম কেলেঙ্কারি বলতে পারি, আমি ইউপির টিচার্স রিক্রুটমেন্ট স্ক্যাম বলতে পারি, অবশ্যই আমি ওই জন্য না আজকে আমরা কিন্তু একটা দেশের পার্সপেক্টিভেও যেহেতু আলোচনা করছি, আমি নিশ্চয়ই এগুলো সামনে 100 তো এগুলো সবই ফ্যাক্টর। তো বিজেপি তো কোনোভাবেই তো মানুষের কাছে সেই অ্যাকসেপ্টেবিলিটি বাংলায় পায়ওনি, কখনো পাবেও না। মমতা ব্যানার্জি যতদিন আছেন, মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মানুষ সর্বতভাবে তার পাশে, তৃণমূল কংগ্রেসের পাশে আছে, এটাই ফিডব্যাক পাই। বেশ, আমাদের সময় শেষ। তাহলে নীলাঞ্জন, সাবাস মোদি বলছো যে আজকে অপারেশন সিন্দুরের জন্য সাবাস ইন্ডিয়া তো নিশ্চয়ই, জয় হিন্দ ডেফিনেটলি, এবং তার সঙ্গে যেভাবে অপারেশন সিন্দুরকে ইমপ্লিমেন্ট করা হয়েছে এবং সেটাকে এক্সিকিউট করা হয়েছে, মোদিজিকে শুভেচ্ছা। বেশ, আপনারা শুনলেন, দেখলেন নীতি দুর্নীতির আজকের পর্ব, এবং অনেক কিছু নিয়ে আমরা ডিসকাস করলাম, এবং আমরা আগামী দিনেও এই অনুষ্ঠান আমাদের পর্বের পর পর্ব চলতে থাকবে, এবং যেখানে দুর্নীতি থাকবে এবং যা হবে সবটাই আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আজকের মতো এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ভালো থাকবেন, নমস্কার।